দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা যে গল্পগুচ্ছটি তোমাদের রয়েছে, সেখানে তোমাদের 4টি অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে। সেই 4টি অধ্যায়ের মধ্যে ধরো মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, গাঢ় পাহাড়ের নিচে, তারপর এই বিভিন্ন জিনিসগুলি যেগুলি আছে, তো সেগুলি নিয়েই আজকে এই ভিডিওটি তৈরি করা। তোমরা সকলেই জানো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসে, এবং এই বড় প্রশ্নটি 14 এবং 15 নাম্বার, যে নাম্বারটি রয়েছে তোমাদের, সেই 14 এবং 15 নাম্বারে আসে। মানে আমি এইটি কোশ্চেনের সিকোয়েন্স অনুসারে বললাম, তোমাদের 14 এবং 15 নাম্বারেই এই আমার বাংলা থেকে প্রশ্ন থাকে। তো সেই জন্য তোমাদের কথা ভেবেই আজকে এই ভিডিওটি আমার তৈরি করা। এই ভিডিওতে থাকবে এই 4টি অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর, এবং এই বাছাই করা প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে ভীষণ সুবিধা হবে। আমি এই 4টি অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর আজ তোমাদের সামনে উপস্থিত করব। চলো তাহলে শুরু করছি। ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে? পাঠ্যাংশ অবলম্বনে বক্সার বহাল থাকা সেই ব্যবস্থার অতি সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো উত্তর। আলোচ্য অংশটি আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা রচনাংশ থেকে নেওয়া হয়েছে। বক্সা জেলখানা ইংরেজরা তৈরি করেছিল তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তাদের উদ্দেশ্য ছিল এদেশের দেশপ্রেমিকদের নিজের প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে চিরদিনের জন্য নির্বাসিত করা। ইংরেজ আমলে মুক্তিকামী সংগ্রামীদের কঠোর নির্বাসন দণ্ডের ব্যবস্থা করা হতো বক্সার এই জেলখানায়। উপেক্ষিত মানুষজন সাহসে ভর করে শাসকের বিরুদ্ধে গর্জন করে উঠেছিলেন। ইংরেজরা তাদের সেপাইদের প্রহরায় কাঁটাতারের ঘেরার মধ্যে আটকে রেখেছিল। বক্সার জেলখানায় লেখক দেখেছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব, নীরজ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, সতীশ পাঁকড়াশি, এরা বেশিরভাগই ছিল শ্রমজীবী জনতা। এছাড়াও আছে বাংলার শহর ও গ্রামের আরও অনেক বিশ্বস্ত প্রতিনিধি, যারা দুরন্ত অজয়ের উদ্বেলিত তীরে দাঁড়িয়ে বন্যার মুখে বাঁধ বেঁধেছে, যারা অন্ধকার খনির গর্ভে পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সহসে টান করে দিয়েছে, চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা, ভুটানের গায়ে পাহাড়ে তারা বন্দী। আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা। তারা কারা? তারা কিভাবে মজার কল করেছে? উত্তর দেখো। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা রচনাংশে তারা বলতে বক্সার জেলখানার কয়েদিদের কথা বলা হয়েছে। বক্সা জেলখানায় কয়েদিদের কাছে টাকা রাখবার কোনো আইন নেই। জেলখানায় নগদ টাকার কারবার হয় না। টাকা রাখবার আইন নেই বলে তারা টাকা রাখবার মজার কল করেছে। তারা লেখকের কথায়, যাদের কাছে টাকা আছে জেল তাদের হাতের মুঠোয়। জেলখানার ভেতরে প্রভাব বিস্তার করার জন্য টাকার প্রয়োজন, অথচ জেলের ভেতর নগদ টাকা রাখা আইন বিরুদ্ধ। তাই টাকা রাখার এক ব্যবস্থা করা অবশ্যই দরকার। নিজেদের গলার মধ্যে বানিয়ে নিয়েছে টাকার থলি, সেই থলির মধ্যে টাকা রেখে দিব্যি ঘুমায়। গলার মধ্যে থলি বানানো খুবই কষ্টের। ভারী একটা সীসের বল অনেকদিন ধরে গলার টাকটার কাছে রেখে দিতে হবে। যতদিন যাবে ততই মাংস ছেদা হয়ে সেটা বসে যেতে থাকবে। গলার মাংস ভেদ করে সেই বল যত ভেতরের দিকে যায় ততই দগদগে ঘা হয়। এর জন্য অসম্ভব যন্ত্রণা হতে থাকে। সেই ঘায়ের এত দুর্গন্ধ যে কেউ কাছে দাঁড়াতে পারবে না। কয়েক বছর ঘা কাঁচা থাকার পর সীসের বল তুলে নেওয়া হয়। তারপর ঘা
শুকিয়ে গেলে তৈরি হয় গলার থলি। সেই থলিতে সোনা, গিনি যাই লুকিয়ে রাখা হবে তা কেউ টের পাবে না। এভাবেই বক্সা জেলের বন্দিরা মজার কল করেছে। জেলখানা একটা আলাদা জগৎ। আলোচ্য অংশটির উৎস লেখো। কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো? উত্তর দেখো। আলোচ্য অংশটি সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানার রচনাংশ থেকে নেওয়া হয়েছে। বক্সার জেলখানার কথা এখানে বলা হয়েছে। লেখক মেঘের গায়ে জেলখানা রচনাংশে বক্সার জেলে বন্দি কয়েদিদের অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন। অন্যান্য জেলের মতো এই জেলখানাও অত্যাচারের দিক থেকে পিছিয়ে ছিল না। কয়েদিদের নানা রকম কাজ করতে হতো। এরপরেও সামান্যতম ভুল হলেই জুড়ত অকথ্য অত্যাচার। অপরাধের মাত্রা যার যেমন, অত্যাচারও হতো তার তেমন। বন্দীদের রাখা হতো এক অস্বাস্থ্যকর পরিবেশের ঘরের মধ্যে। সকাল হলে বন্দীদের বার করে আনা হতো। সূর্যদেব পাটে বসার সঙ্গে সঙ্গে আবার লকআপে ভরা হতো। সেলাম করতে হবে জমাদারদের। পান থেকে চুন খসলেই পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুটের লাথি পড়তো। কারো নামে নালিশ হলে ডাক পড়তো কেস টেবিলে। কথায় কথায় ডিক্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত। ডিক্রি বন্ধ ছিল নির্জন অন্ধকার কুঠুরিতে মাসের পর মাস আটকে রাখা। চারিদিকে বন্ধ, কারো মুখ দেখা যাবে না। বন্ধ দরজার ফাঁক দিয়ে ছুঁড়ে দেওয়া হতো খাবারের সানকি। পায়ে পরিয়ে দেওয়া হতো ভারী লোহার বেড়ি। বছরে ৩ মাস সাজা মাপ করার নিয়ম ছিল বক্সা জেলে। তাকে বলা হতো মার্কা। কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যেত। সর্বাঙ্গ কম্বল দিয়ে মুড়ে আপাদমস্তক লাঠি পেটার শাস্তিকে বলা হয় কম্বল ধোলাই। চোর ডাকাত খুনি নিয়ে জেলের কারবার। তাই কয়েদিদের শায়েস্তা করার সব রকম ব্যবস্থাই সেখানে ছিল। বিরসা মুন্ডার বংশধরেরা ভাগীরথের মতো মাটির নিচে বয়ে নিয়ে যাবে রক্তগঙ্গাকে। বিরসা মুন্ডা ও ভগীরথ কে? আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর দেখো। বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন অধিবাসী এবং সমাজ সংস্কারক। ইনি মুন্ডা বিদ্রোহের সূচনা করেছিলেন। আর ভগীরথ ছিলেন সূর্যবংশীয় রাজা। তপস্যায় সিদ্ধি লাভ করে গঙ্গাকে মর্তে আনেন এবং সাগর বংশের উদ্ধার করেন। তারই নাম অনুসারে গঙ্গার আরেক নাম হয় ভাগীরথী। পরের উত্তর দেখো। সুভাষ মুখোপাধ্যায় সংগ্রামী লেখক। তিনি স্বপ্ন দেখতেন যে বসন্ত আসবে শ্রমিকদের নতুন দেশ গঠনের মধ্যে দিয়ে। তবে এই মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে পাতালপুরীর রাজ্যের রচনাংশে বিরসা মুন্ডার কথা তিনি উল্লেখ করেছেন। বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেদিন জেগে উঠেছিল ভারতের মুন্ডা সম্প্রদায়। তিনি প্রতিবাদী মানুষ। ভগীরথ তপস্যার মাধ্যমে গঙ্গাকে এনেছিলেন ধরিত্রীর বুকে। এ যুগের ভাগীরথীরা তেমন মাটির নিচ দিয়ে বয়ে নিয়ে যাবেন রক্তগঙ্গাকে। অর্থাৎ খনি মজুরেরা আবার জেগে উঠবে। পাতালপুরীর কোটাল তথা পিট সরকার, ইনচার্জ, ওভারম্যান, ঠিকাদার এবং ম্যানেজারদের অত্যাচার এতদিন ধরে তারা মুখ বুজে সহ্য করে এসেছে। ওপরের দিকে অসহায়ভাবে হাত তুলে নিজেদের অদৃষ্টকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আজ আর সেদিন নেই। তাদের জীবনে পরিবর্তন দেখা দিয়েছে। তারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। অত্যাচারীর বিরুদ্ধে দল তৈরি করতে শিখেছে খনি মজুরেরা। তাদের রক্তে আজও প্রবাহিত সাঁওতাল বিদ্রোহের রক্ত। ধীরে ধীরে তারা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এদের প্রতিবাদে জ্বলে উঠবে বিদ্রোহের আগুন। পিতৃপুরুষের আত্মাকে তৃপ্ত করবে তারা।
খনি মালিক সাহেবদের বাগানে লাল ফুল লাল আগুন হয়ে জ্বলে উঠবে। লেখক বিশ্বাস করেন সেদিন আর দেরি নেই। লেখক কার সঙ্গে কিভাবে খাদের নিচে নেমেছিলেন? উত্তর দেখো, লেখক সুভাষ মুখোপাধ্যায় পাতালপুরের রাজ্যে গল্পাংশে একজন মুসলমান সর্দারের সঙ্গে লুকিয়ে খাদের নিচে নেমেছিলেন। খাদের নিচে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে নেমেছিলেন। তখন কতকগুলি নিয়ম মেনে চলতে হতো। চশমা খুলে রেখে যেতে হবে, শার্টের বদলে গেঞ্জি আর ধুতির বদলে লুঙ্গি পরতে হবে। রাত্রি ৩টার সময় দাঁড়াতে হবে বাতিঘরের সামনে। মালিক লোক চিনে ফেললে বিপদ হতে পারে। লিফটের মতো বিরাট কপিকলটা বাইরের আলো ছেড়ে বিদ্যুৎ বেগে যখন নিচে নামে তখন হঠাৎ অন্ধকারে দম বন্ধ হয়ে আসে। চোখে জমাট অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। নামতে নামতে লেখকের মনে হয় যেন তিনি কোথায় কোনো পাতালে তলিয়ে যাচ্ছেন। পৃথিবীর জল বায়ু মাটির জন্য মন প্রাণ হাঁপিয়ে ওঠে। হঠাৎ পায়ের নিচে কপিকলটা ঘটাং করে আটকায়। হাতে আপাদমস্তক ঢাকা সেফটি ল্যাম্প আর কাঁধে গাইতে নিয়ে সবাই নেমে দাঁড়ায়। ৫০-৬০ বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল। আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? আইনটির নাম কি? আইনটির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর দেখো, আলোচ্য অংশটি সুভাষ মুখোপাধ্যায়ের গারো পাহাড়ের নিচে রচনাংশ থেকে নেওয়া হয়েছে। আইনটির নাম হলো হাতিবেগার। পরের উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গারো পাহাড়ের নিচে পাঠ্যাংশে হাতিবেগার আইনের কথা পাওয়া যায়। সেখান থেকে জানা যায় জমিদারের ছিল হাতি শিকার করার খুব শখ। তাই পাহাড়ে মাচা বাঁধা হতো। মাচার উপরে জমিদার বসতো। সঙ্গে থাকতো সেপাই সন্ত্রীরা। তাদের খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন থাকতো। গ্রাম থেকে আসতো প্রজারা। তারা তাদের খাবার চাল চিড়ে বেঁধে আনতো। জঙ্গলের হাতি বের দিয়ে মাচার সামনে নিয়ে আসাই ছিল তাদের কাজ। ছেলে বুড়ো সবাইকে আসতে হতো। কারো ছাড় ছিল না। জঙ্গলে থাকতো বিষধর সাপ। সেই সাপের কামড়ে প্রাণ হারাতো সাধারণ গ্রামবাসী। কেউ আবার বাঘের মুখে প্রাণ দিত। অথচ কারো কিছু করার ক্ষমতা ছিল না। এই নৃশংস ব্যবস্থাকেই হাতিবেগার আইন বলা হতো। ছাতির বদলে হাতি পাঠ্যাংশ থেকে চ্যাংমানের মতো আরো দুটি কাহিনীর উল্লেখ করো। উত্তর দেখো, সুভাষ মুখোপাধ্যায় তার আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি রচনাংশে পাহাড়ি মানুষদের জীবনের অনেক অত্যাচার অবিচারের কাহিনী বর্ণনা দিয়েছেন। চ্যাংমানের কাহিনী তার জ্বলন্ত উদাহরণ। চ্যাংমানের মতো আরো অনেক কাহিনী আছে। তার মতো আরো দুটো কাহিনী হলো, দেখো ১ নাম্বার, ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানার ২-১০ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনের ৬৬ বিঘে জমি মহাজন কুটিরেশ্বর সাহা দেনার দায়ে কেড়ে নিয়েছিল। ২ নাম্বার উদাহরণ দেখো, আর এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়েছিল। সেই কোদাল ধার দেওয়ার জন্য মহাজন চাষির কাছ থেকে ১৫ বিঘা জমি মোচড় অর্থাৎ বাগে পেয়ে চাপ দিয়ে নিয়ে নিছিল। লেখকের আসানসোল থেকে বরাকর যাওয়ার পথের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। উত্তর, লেখক যাবার সময় দেখেছেন আগুনের মতো জ্বলছে রাঁর দেশের মাটি। রাস্তায় একটি গাছও দেখেননি। চারিদিকে শুধু কয়লা কারখানার চিমনি ও কয়লা খনির চাকা জড়ানো উদ্ধত হাঁ মুখ দেখতে পেয়েছেন। তিনি দেখেছেন মরচে পড়া লোহার খুঁটি আর রংচটা ইটের দেওয়াল ভেঙে পড়ে আছে। রাস্তার দুপাশে সার সার দোকান, কাঁত হয়ে পড়া মেটে ঘরের মজুর বস্তি, লোক গিজগিজ, মাছি ভনভন, পচাইয়ের দোকানের সামনে ধুলোর মধ্যে বসে ডালমুট আর পকৌড়ির ফেরিওয়ালা।
খনির নিজস্ব হাসপাতাল আছে। কে কোন খনির কথা বলেছেন? সেই হাসপাতাল সম্পর্কে মজুরদের অভিজ্ঞতার কথা লেখো। উত্তর দেখো, সুভাষ মুখোপাধ্যায় পাতালপুরীর রাজ্যে পাঠ্যাংশে বালতরিয়া কলিয়ারির হাসপাতালের কথা বলেছেন। বালতরিয়া কলিয়ারির নিজস্ব হাসপাতাল আছে। খনির মজুররা যাতে সব রকমের পরিষেবা পায় তার জন্যই হাসপাতালটি তৈরি হয়েছে। কিন্তু এই হাসপাতালকে মজুরেরা যমের মতো ভয় করে। যার মৃত্যু ভয় নেই সেই শুধু এই হাসপাতালে আসে, আর কেউ হাসপাতালের ছায়া মাড়ায় না। হাত পা কেটে-কুটে গেলেও মজুররা অনেক সময় হাসপাতালে আসে। দুর্ঘটনায় কারো অঙ্গহানি হলে মালিক তাদের ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য, কিন্তু সে আইন বড়লোকের জন্য, গরিব লোকের জন্য নয়। কেষ্টতেলীর বাতি ঘরে লোহার ফটক পড়ে বছরখানেক আগে বেচারার ঘাড়টা চিরকালের মতো বেঁকে গেল। একটা চোখও কানা হয়ে গেছিল, কিন্তু মামলা করেও আজ পর্যন্ত সে কোম্পানির কাছ থেকে তার পাওনা 1 পয়সাও আদায় করতে পারেনি। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। কি সহ্য না করার কথা বলা হয়েছে? প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? উত্তর, জমিদার গরিব গ্রামবাসীকে বাধ্য করত হাতিবেগার খাটাতে। সেই অত্যাচার সহ্য না করার কথা বলা হয়েছে। গারো পাহাড়ের নিচে বসবাসকারী প্রজারা জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। প্রজাদের উপর জমিদারের অবর্ণনীয় অত্যাচারের ছবি লেখক বাস্তবতায় ফুটিয়ে তুলেছেন। পরিশ্রম করে কৃষকরা ফসল ফলালেও অনাহারে, অর্ধাহারে জীবন কাটাতে হয়। নতুন ধান নিজেদের ঘরে তোলার আগেই জমিদারদের পাইক বরকন্দাজরা ফসলের বেশিরভাগ অংশ নিয়ে চলে যেত। জমিদারকে খাজনা অর্থাৎ টক্ক দিতে গিয়ে প্রজারা নিঃস্ব হয়ে পড়ত, আর সারা বছর সংসার চালানোর জন্য তাদেরকে মহাজন কিংবা জমিদারদের কাছে হাত পাততে হতো। এছাড়াও ছিল হাতি বেকার। হাতি ধরার জন্য পাহাড়ের মাচা বানিয়ে তার উপর সেপাই সান্ত্রী নিয়ে জমিদার পরম নিশ্চিন্তে বসে থাকতেন। জঙ্গলের চারিদিকে বেড় দিয়ে গ্রামের ছেলে বুড়োকে সবাইকে আর কি হাতি তাড়িয়ে আনতে হতো। এই কাজে কেউ সাপের মুখে, কেউ বাঘের মুখে পড়ে মরতে হতো। এইভাবে চলতে চলতে একদিন প্রজারা বাধ্য হয়ে গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে এই নির্মম আইনের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল। ছোট কোলকে চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে। সাধুচরণ কে? তার ছেলের নাম কি? সাধুচরণের পরিচয় দাও। উত্তর দেখো, সাধুচরণ হলো বক্সার জেলের একজন কয়েদি। তার ছেলের নাম হলো বিশে। আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুচরণ বক্সার জেলের একজন কয়েদি। বয়স 50 বছর। রোগাটে গড়ন। জয়নগরের কাছে এক অজ পাড়াগাঁয়ে তার বাড়ি। ছেলেবেলাতেই বাবা মা মরে যান। কোনো আত্মীয় তাকে থাকতে দেয়নি। খিদের জ্বালায় ছিচকে চুরি শুরু করে। হাতে নাতে ধরা পড়ে জেল হয়, আর জেল থেকে বের হয়ে পাকা সিদেল চোর হয়। এরপর চুরির দায়ে বহুবার জেলে এসেছে। মাঝে একবার মনে হয়েছিল ঘর সংসার করার। তাই চোরাই পয়সায় কিছু জায়গা জমি কিনেছিল, বিয়েও করেছিল। একটা ছোট ছেলেও আছে। কিন্তু ইচ্ছে থাকলেও সমাজ তাকে বেশি দিন ভালো থাকতে দেয়নি। কোথাও চুরি হলেই তা সাধুচরণ চুরি না করলেও থানায় তার ডাক পড়ে। থানা পুলিশ শুধু রুলের গুঁতো মেরেই রেহাই দেয় না, তার কাছ থেকে কিছু টাকা পয়সাও নেয়। মিছিমিছি এই জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সে। তবে ছেলেটার জন্য আজকাল বড্ড মন কেমন করে। তাই ওরাও আমাদের পর পর ভাবে। কে কাদের সম্পর্কে এই উক্তি করেছেন? কেন তারা আমাদের পর পর ভাবে?
লেখক সুভাষ মুখোপাধ্যায় গারো পাহাড়ের নিচে রচনাংশে হাজং, গারু, বানাই, কোচ, ডালু প্রভৃতি জনজাতির মানুষদের সম্পর্কে বলেছেন। গারো পাহাড়ের নিচে বাস করে হাজং, ডালু প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। তারা পাহাড়ের ঢালুতে চাষ করে, ফসল ফলায়। নিজেদের কর্মজীবনে তারা সুখেই কাটায়। শহরের শিক্ষিত মানুষের চোখে তারা অসভ্য, বর্বর। ভৌগোলিক অঞ্চল ভেদে জীবনযাত্রা ও চালচলনের ভিন্নতায় ওরা আমাদের চোখে পিছিয়ে পড়া মানুষ, বন্য, অপাংতেয়। বাংলাদেশের অন্যান্য প্রান্তের তথাকথিত ভদ্র মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। গারো পাহাড় সংলগ্ন অঞ্চলের মানুষ সমতলের মানুষদের বাঙাল বলে ডাকে। বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা কখনো আপন করে নিতে পারিনি বলেই ওরা আমাদের পর ভাবে। আমরা সবাই বাংলাদেশেরই মানুষ হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে ওঠেনি। ভাই বলে তাদেরকে কাছে ডেকে নিতে পারিনি। অবজ্ঞা, অবহেলায় তাদের দূরে সরিয়ে দিয়েছি আমরা। তাদের সমস্যা, দুঃখ, কষ্ট, সমবেদনার সঙ্গে আমরা কখনো বিচার করিনি। তাই তারা আমাদের পর ভাবে। বক্সায় ইংরেজরা যখন বন্দি শিবির তৈরি করেছিল, তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? উত্তর দেখো। সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা পাঠ্যাংশে আমরা বক্সার জেলখানার কথা পাই। ভুটানের কাছ থেকে দীর্ঘকালীন মেয়াদে ইজারা নিয়ে পাহাড়ের ওপর জঙ্গল কেটে এই জেলখানা তৈরি করে। গভীর জঙ্গলে ভরা এই অঞ্চলে বাঘের ডাক শোনা যেত। বক্সার মাটিতে ফোনা তুলে ঘুরে বেড়াতো বিষধর সাপ। বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয়। ঝর্ণার জল ঠিক করতো জীবাণু। কাছাকাছি বাজার, হাসপাতাল কিচ্ছু নেই। অসুখ হলে ওষুধের অভাবে, হাসপাতালের অভাবে মৃত্যু অবধারিত। প্রশ্ন দেখো, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। কাকে কেন রাবণের চিতা বলা হয়েছে? আলোচ্য অংশটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা গারো পাহাড়ের নিচে রচনাংশ থেকে নেওয়া হয়েছে। চৈত্র মাসে গারো পাহাড়ের নিচে জঙ্গলে শুকনো ঝোপঝাড়ে গারো পাহাড়ের বাসিন্দারা যে আগুন লাগায় তাকে রাবণের চিতা বলা হয়েছে। রামায়ণে আছে, রামচন্দ্রের হাতে রাবণের মৃত্যু হলেও রাবণের স্ত্রী মন্দাদরী বিধবা হননি। কারণ রাবণের চিতার আগুন কখনো নেভেনি। গারো পাহাড়ের নিচের জঙ্গলের আগুনও যেন জ্বলতেই থাকতো, কখনো নিভতে চাইতো না। তাই তাকে রাবণের চিতা বলা হয়েছে। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? চোখ ফোটানোর ফলে তাদের কি পরিবর্তন হয়েছিল? উত্তর দেখো। সুভাষ মুখোপাধ্যায় রচিত ছাতির বদলে হাতি রচনাংশে তাদের বলতে গারো পাহাড়ের নিচে বসবাসকারী চাষি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। জমিদার জোতদার গরিব মানুষদের ওপর অকথ্য অত্যাচার চালাতো। কৃষকের কষ্টের ফসল জমিদার, পাইক, বরকন্দাজরা জোর করে কেড়ে নিত। জমিদারদের পাওনা মেটাবার পর চাষি তার ঘরের ধান তুলতে পারত না। অত্যাচারিত ডালু সম্প্রদায়ের মানুষেরা জেগে উঠেছিল। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়া, নোয়াপাড়া প্রভৃতি গ্রামের চাষিরা একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে তাদের ক্ষেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না। জমিদার পুলিশের সাহায্যে চাষিদের শায়েস্তা করার চেষ্টা করে, কিন্তু কৃষকদের থামাতে পারে না। আন্দোলনের কাছে জমিদাররা হার মানে। জমিদারের হার প্রকৃতপক্ষে ঐক্যবদ্ধ অত্যাচারিত চাষি সম্প্রদায়ের দীর্ঘকালের বঞ্চনার বিরুদ্ধে সুসংবদ্ধ প্রতিবাদের ফসল। ধীরে ধীরে ডালুরা চেতনা সম্পন্ন হয়ে ওঠে।
নিজেদের প্রাপ্য সম্মান আদায় করে নিতে সক্ষম হয়। ফলে তথাকথিত ভদ্রলোকেরা তাদেরকে আর তুই তোকারি করে অসম্মান করতে সাহস পায় না। থানার পুলিশরাও তাদের চেয়ারে বসতে দিতে বাধ্য হয়। এ অঞ্চলে হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। হাজংদের পরিচয় দাও, এদের উপর জমিদারের অত্যাচারের চিত্র আলোচনা করো। উত্তর দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে প্রবন্ধে গারো পাহাড়ের নিচে থাকা মানুষগুলোর মধ্যে সংখ্যায় যারা বেশি তারাই হাজং। সেই জীবনযাত্রা গভীর বাস্তবতায় তুলে ধরেছেন। হাজং কথার মানে নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুড়ি নাকি আর কেউ ছিল না। পাহাড়ে গারোরা তাদের তারিফ করে তাদেরকে নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। এই মানুষগুলো ফসলের এত প্রাচুর্য থাকলেও তাদের দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। দুষ্ট শনির মতো জমিদার এদের জীবনের যেন আনাচে কানাচে লুকিয়ে থাকে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছোটে। পিঠে আটি বেঁধে খামারে ধান নিয়ে আসে ছোট ছোট ছেলের দল। বাঁধা ধান নিয়ে আসার সময় কুঁজো হয়ে যায়, কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ। গ্রামের আলবাঁধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরায় শব্দ হয় খট খটাখট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটে বুড়িরা সাপমুন্নি দিতে থাকে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়।